ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসটা হচ্ছে আমাদের মূলত জীবন পাঠ অর্থাৎ জীববিজ্ঞান প্রথম অধ্যায়ের এমসিকিউ শর্ট ক্লাস। এখানে প্রথমত প্রশ্নটা হচ্ছে জীববিজ্ঞানের জনককে। তো জীববিজ্ঞানের জনক হচ্ছে এরিস্টটল, আমরা জানি। তার পাশাপাশি আমাকে জেনে রাখতে হবে কি এরিস্টটলকে বলা হয় প্রাণীবিজ্ঞানের জনক। এরিস্টটলকে আমরা প্রাণীবিজ্ঞানের জনকও বলতে পারি। এবং তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনককে, তাহলে উদ্ভিদ বিজ্ঞানের জনক হবে উদ্ভিদ বিজ্ঞানের জনক, এটা হবে থিওফ্রাস্টাস। থিওফ্রাস্টাস নামটা হচ্ছে বানানটা হয় নাই বরাবর হয়তো, কারণ এটা এসএসসিতে লাগে না। থিওফ্রাস্টাস ওনার একটা বই আছে ইনকোয়ারি অন প্ল্যান্ট, থিওফ্রাস্টাস ইনকোয়ারি অন প্ল্যান্ট একটা বই আছে ওনার। এরপর আমরা এখানে দেখব এরিস্টটল কি ছিলেন। বিয়ের আনসার হচ্ছে কি দার্শনিক ছিলেন। এরিস্টটল একজন দার্শনিক ছিলেন। প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটা? প্রকৃতি বিজ্ঞানের প্রাচীনতম শাখা হচ্ছে, আমরা জানি অবশ্যই আমাদের বইয়ে আমি আমার দাগানো বই কিন্তু দেখাই দিয়েছিলাম যে জীববিজ্ঞানের হচ্ছে প্রকৃতির প্রাচীনতম শাখা। সভ্যতার আদিকাল থেকে কোন বিজ্ঞানের কিছু না কিছু চর্চা করেছিল, এটা হচ্ছে বইয়ের লাইন, এটা হচ্ছে বইয়ে আছে জীববিজ্ঞান। জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় কি? জীববিজ্ঞানকে ইংরেজিতে বলা হয় হচ্ছে বায়োলজি, এটা আমরা জানি। বায়োলজি শব্দটি নিচের কোনটি দুটি সমন্বয়ে গঠিত? আমরা জানি বায়োস এবং লোগোস। তাহলে এখানে হবে কি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত? বায়োস এবং, এখানে বায়োস আছে, এখানে বায়ো, এটা হবে হচ্ছে বায়োস না, এটা হচ্ছে বায়ো এবং তোমার লোগোস, বাট এখানে আছে লোগো। লোগো দিয়ে কিছু বোঝায় না, এটা হবে কি বায়ো এবং লজিক বা লোগাস, এরকম একটা শব্দ আছে। জগৎকে বুঝতে হলে কিসের জ্ঞান জরুরি? আমি তো প্রয়োগ না, আমি তো মূলত জীবজগৎকে বুঝতেছি। ফলিত বলতে প্র্যাকটিক্যাল পার্ট বোঝায়, আমার লাইফে কি কাজ করবে সেটার থেকে। ফলিত বলতে বোঝায় এই যে এটা আমার লাইফে কি গুরুত্বপূর্ণ বহন করতেছে, বাট আমি যদি ওকে জানতে চাই তাহলে অবশ্যই এটা ভৌতবিজ্ঞান। এরপর জীবজগৎকে বুঝতে হলে তোমাকে ভৌতবিজ্ঞানও লাগবে, পদার্থবিজ্ঞানও পড়া লাগবে, রসায়নও পড়া লাগবে। এটা আনসার হবে হচ্ছে সবগুলো। 8 নম্বরের আনসার হবে সবগুলো। বায়োলজি শব্দের ক্ষেত্রে প্রযোজ্য কি? এটা হচ্ছে বায়োস এবং লোগোস শব্দ দুই সমন্বয়ে গঠিত। হ্যাঁ, ঠিক আছে। ল্যাটিন ভাষা থেকে আগত, চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে ভূমিকা রাখে। এখন তোমরা বলো আনসার কত হবে? আমরা জানি হচ্ছে বায়োস এবং লোগোস দিয়ে হয়, কিন্তু কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে এই যে বায়োস শব্দটা এবং লোগোস শব্দটা এটা হচ্ছে হবে না। কেন? এগুলো হচ্ছে গ্রিক শব্দ। এরপর আসবো হচ্ছে তোমার চিকিৎসা ও কৃষি সংক্রান্ত ব্যাপারে ভূমিকা আছে, এটা অবশ্য সঠিক। তাহলে আনসার হবে 1 এবং 3। এরপর আমরা আসবো হচ্ছে একদম 10 নম্বরে, সভ্যতার একদম আদিকাল থেকে জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা হয়েছে কোথায়? গ্রিস ও মিশর। এগুলো এই পরীক্ষার জন্য এত গুরুত্বপূর্ণ না। মিশর ও মধ্যপ্রাচ্যে, ভারত ও চীনে। তাহলে এখানের মধ্যে কোনটার আনসার হবে? এগুলো হচ্ছে পুরা পৃথিবী জুড়ে এগুলো আনসারটা, এগুলো হচ্ছে বইয়ে কোথাও লেখা নাই, আমরা হচ্ছে মনে রাখবো এগুলো সবই আনসার। এখানে 10 নাম্বারটার আনসারটা হবে কি সভ্যতার একদম আদিকাল থেকে হচ্ছে তোমার জীববিজ্ঞানের কিছু না কিছু চর্চা করতেছে গ্রিক, মিশর, প্রায় সবগুলো দেশই মোটামুটি কিছু না কিছু চর্চা করে আসছে। যদি বাংলাদেশ বলতো তাহলে হইতো না, কারণ বাংলাদেশ তো তখন ছিলই না, তাহলে কেমনে হবে? ঠিক আছে, আমরা 10 নাম্বার শেষ করলাম। এরপর আসে হচ্ছে তোমার এখন টপিকটা হচ্ছে জীববিজ্ঞানের শাখাসমূহ। জীববিজ্ঞানের শাখাসমূহ, এখানে কি কি শাখা আছে? যুগ যুগ ধরে জীববিজ্ঞানকে দুইটি শাখায় বিভক্ত করা হয়। দুইটি শাখা কি কি আসলে? একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে তোমার ফলিত। ভৌত এবং ফলিত। নিচের কোন জীবটি উদ্ভিদ ও প্রাণী কোনোটাই নয়? ব্যাকটেরিয়া, উদ্ভিদনে প্রাণী, অ্যামিবা, সামুদ্রিক শৈবাল, সবুজ উদ্ভিদ। নিচের দিকে জিজ্ঞেস করছে নিচের কোন জীবটি উদ্ভিদ ও প্রাণী কোনোটার মধ্যেই পড়বে না? এটা কি সবুজ উদ্ভিদ হবে, নাকি অ্যামিবা হবে, না ব্যাকটেরিয়া হবে, নাকি সবুজ শৈবাল হবে? এখানে কিন্তু আনসার দুইটাই হতে পারে, ব্যাকটেরিয়া, কারণ ব্যাকটেরিয়া উদ্ভিদও না প্রাণীও না।
আবার অ্যামিবাও তো ব্যাকটেরিয়া না, প্রাণীও না। বাট আমরা এখান থেকে যদি স্পেসিফিক্যালি একটা আনসার দিতে বলে অবশ্যই আমরা ব্যাকটেরিয়াকে দাগাবো। এরপর আসবো হচ্ছে তোমার জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো। জ্ঞান বিজ্ঞানের বিষয়গুলো প্রধান কয়টি শাখায় বিভক্ত করা হয়? 2টি শাখায় বিভক্ত করা হয়, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে ফলিত। একটা ভৌত, একটা ফলিত। এরপর বিজ্ঞানের যে শাখায় প্রধানত তাত্ত্বিক বিষয় আলোচনা করা হয়, তাত্ত্বিক বিষয় আলোচনা করি আমরা মূলত ভৌত শাখায়, আর প্রয়োগ আলোচনা করা হয় ফলিত শাখায়। এখন আসি হচ্ছে আমরা 1.3 ভৌত জীববিজ্ঞান নিয়ে। জীবজগৎ সম্পর্কে সহজ ও সুশৃঙ্খলভাবে জানতে ব্যবহার করে কোনটি? সহজ বা সুশৃঙ্খল, এই যে জীবজগৎ নিয়ে সাহায্য করে কোনটা? আমরা মনে রাখবো হচ্ছে এখানে লিখছে কি সুশৃঙ্খলভাবে, যে শ্রেণীবিন্যাস করার ফলে আমরা কিন্তু জীবকে সুন্দরভাবে চিনি। তাহলে এখানে হবে টক্সোনমি। কোনটি সঠিক? কোনটি সঠিক? এখানে যেমন কীটতত্ত্ব দিয়ে পরজীবীকে বোঝাই, তারপর অণুজীববিদ্যা দিয়ে কৃমিকে বোঝাই, হিস্টোলজি দিয়ে কোষ রসায়ন রেচন কোষ বোঝাই, শরীরবিদ্যা। এখন দেখো এখানে আসলে কীটতত্ত্ব দিয়ে পরজীবীকে বোঝায় নেই। কীটতত্ত্ব দিয়ে কীটতত্ত্ব দিয়ে হচ্ছে আসলে কৃমিকে বোঝায়, আর অণুজীব দিয়ে বোঝায় হচ্ছে কি পরজীবী। তাহলে এখানে দুইটা কিন্তু ভুল করা আছে। ভুল করা হচ্ছে যে কীটতত্ত্ব দিয়ে পরজীবী না, অণুজীববিদ্যা দিয়ে কৃমি না, বরং কীটতত্ত্ব দিয়ে কৃমি, অণুজীববিদ্যা দিয়ে পরজীবী। এরপর আসা হচ্ছে যখন হিস্টোলজি। হিস্টোলজি তো টিস্যুকে বোঝে, এখানে লিখছে কোষ, তাহলে এটা হবে না। শারীরবিদ্যা আসলে আছে 3টা আছে আমাদের বইয়ে, কি আছে? রেচন, শ্বসন, সালোক সংশ্লেষণ। আমাদের এটা মনে রাখতে হবে। এখানে লিখছে কোষের গঠন ও কার্যাবলী। কোষ বলছে এটা হচ্ছে কি সাইটোলজি, এটা হচ্ছে কি সাইটোলজি, এটা হচ্ছে কি সাইটোলজি। তা আমরা প্রায় অনেক একটা পৃষ্ঠা শেষ করে ফেলছি। আমাদের অনেক এমসিকিউ, আমরা একটা এমসিকিউ সলভ করি। এগুলো তোমরা যদি একটু রিভিশন দাও দেখবা হচ্ছে পরীক্ষায় এখান থেকে কমন পেয়ে যাবা। জীবদেহের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের জৈব রাসায়নিক কার্যাদি, যেখানে বলছে জৈব রাসায়নিক কার্যাদি, জৈব রাসায়নিক কার্যাদি বললে আনসার দেখাবা কি? আনসার দেখাবা হচ্ছে ফিজিওলজি। আনসার দেখাবা কি? আনসার দেখাবা ফিজিওলজি। জীব ও প্রকৃতির আন্তঃসম্পর্ক নিয়ে জীববিজ্ঞানের, মানে জীব ও প্রকৃতি মানে আমাদের আর পরিবেশের সাথে একটা যে সম্পর্ক আছে, ওই সম্পর্কটা আসলে কোথায় আমরা আলোচনা করি? ওইটা আসলে আমরা আলোচনা করি বাস্তুবিদ্যাতে। আমরা এটা আলোচনা করি। তোমার মনে হতে পারে এই পড়াগুলো কঠিন, কিন্তু এগুলো সব বইয়ের লাইন। তো বইয়ের পড়াগুলো এখান থেকে মুখস্থ করতে হবে। এখানে আসলে বোঝাচ্ছে মুখস্থ করাটা বেশি গুরুত্বপূর্ণ। তুমি বুঝতে পারছো, এরপর যদি তুমি মুখস্থ করে পরীক্ষার হল পর্যন্ত যেতে না পারো, তাহলে তুমি হচ্ছে লুজার বলা যাবে না, তুমি হয়তো পারবা না পরীক্ষায় গিয়ে। এগুলো হচ্ছে কখনো বুঝে আনসার দেওয়ার কোনো পসিবিলিটি নেই। ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত শাখা বিষয় কোনটি? আমরা জানি জীবযুক্তি, জিন প্রযুক্তি, ফার্মেসি, এগুলো সবগুলো হচ্ছে ফলিতের পাঠ। তো এখানে আনসার হবে হচ্ছে শুধু অঙ্ক সংস্থান বা মরফোলজিটা। আচ্ছা, ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি? ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় নিচের কোনটি? দেখো মৎস্য, কৃষি, জীবপ্রযুক্তি, এগুলো সব কিন্তু কিসের পাঠ? এগুলো ফলিতের পাঠ। এখানে হবে যে কি বাস্তুবিদ্যা। আচ্ছা, হরমোন নিয়ে আলোচনা হয় কোন শাখায়? আমরা জানি হরমোন নিয়ে আলোচনা করা হয় এন্ডোক্রাইনোলজি। তারপর কিছুক্ষণ আগে আমরা পড়ছিলাম জীবের রেচন কোন শাখায় আলোচ্য বিষয়? আমরা জানি জীবের রেচন হচ্ছে শারীরবিদ্যার আলোচ্য বিষয়। নিচের কোনটি এন্ডোক্রাইনোলজির সাথে সম্পর্কযুক্ত? নিচের কোনটি? অবশ্যই হরমোন। আমরা এখনই তো বললাম যে এন্ডোক্রাইনোলজির সাথে হরমোনের সম্পর্ক। আচ্ছা, নিচের কোনটি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয়? আমরা জানি ভৌত জীববিজ্ঞানের অন্তর্ভুক্ত বিষয় একদম শুরুতে যেটা পাই সেটা হচ্ছে ট্যাক্সোনমি। তো তোমরা যারা আমার ক্লাসটা করতেছো তারা হচ্ছে মনে মনে আনসারটা দিবা আমার সাথে দেখে দেখে, তারপর আনসারগুলো মিলাবা। আর যারা পিডিএফ দরকার তারা তো আমার এই নাম্বারে যোগাযোগ করলে পিডিএফটা পাবা। আচ্ছা, বিবর্তনবিদ্যা জীববিজ্ঞানের কোন বিষয়? বিবর্তনবিদ্যা অবশ্যই ভৌত শাখার বিষয়। দেখতেছো তোমরা শাখাটা, তোমরা যদি আমার দাগানো বইটা দেখো তাহলেই বুঝতে পারবে আসলে এই শাখাগুলো থেকে যে কত কোশ্চেন আসছে। শ্বসন প্রক্রিয়া আলোচিত হয়, শ্বসন তো বললাম, শ্বসন, রেশন, সালোক সংশ্লেষণ, এগুলো সব আলোচনা হয় ফিজিওলজিতে। এগুলো সব আলোচনা হয় কোথায়? ফিজিওলজিতে। শরীরবিদ্যার আলোচ্য বিষয় কোনটা? শরীরবিদ্যার আলোচ্য বিষয় হচ্ছে এই যে আবার আসছে সালোক সংশ্লেষণ, রেশন, শ্বসন, এগুলো হচ্ছে শরীরবিদ্যার আলোচ্য বিষয়। জীবদেহের শ্বসন, রেচন
ইত্যাদি সম্পর্কিত বিজ্ঞান কোনটি? জীবদেহের শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ বললে আমরা আনসার দেখাবো ফিজিওলজি বা শারীরবিদ্যা। আমরা আনসার দেখাবো ফিজিওলজি বা শারীরবিদ্যা। কখন কখন? যখন বলবে শ্বসন, রেচন আর সালোক সংশ্লেষণ, এগুলো বললে আমরা আনসার দেখাবো শারীরবিদ্যা। আচ্ছা, জীবদেহের নানা অজ্ঞ প্রত্যঙ্গে জৈব রাসায়নিক, এই দেখো আবার আসছে জৈব রাসায়নিক। তুমি আমার সাথে পড়তে থাকো, প্রশ্নগুলো একবার পড়তে থাকো, দেখবা পড়তে 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 তোমার মুখস্থ হয়ে গেছে। জৈব রাসায়নিক কার্যাদি বললে আমরা আনসার দেখাবো কোনটা? ফিজিওলজি। ফিজিওলজির মধ্যে কি কি পড়বো? শ্বসন, রেচন, সালোক সংশ্লেষণ। দেখো কত সুন্দর করে পড়াটা শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, সালোক সংশ্লেষণের প্রক্রিয়া আলোচিত হয় কোথায়? এই আবার আসছে, আবার হচ্ছে কি আনসার? ফিজিওলজি। আবার আনসার কি আসছে? ফিজিওলজি। আচ্ছা, হিস্টোলজিতে আলোচনা করা হয় কোনটি? হিস্টোলজিতে আলোচনা করা হয় টিস্যু সম্পর্কে। টিস্যু সম্পর্কে তাহলে আমরা আসি টিস্যু কই পাইছি? এই যে খ নাম্বারে টিস্যুটা পাচ্ছি আমরা, খ নাম্বারে টিস্যু নিয়ে আলোচনা করা হয়েছে। তারপর টিস্যু সমূহের গঠন আলোচনা করা হয়, এই যে আবার প্রশ্নটা আসছে হিস্টোলজি। আমার এই পিডিএফটা পড়লে তোমাদের এখানের আমি সব গাইড গুছাই এই পিডিএফটা তৈরি করছি। তো যারা যারা গ্রুপে আসো, ওই যে ড্রাইভ লিঙ্কে পাসো, তারা তো জানো এখানে আপলোড করে দিচ্ছি। যাদের নাই আমাকে জানাবা। সাইটোলজিতে কি বিষয়ে আলোচনা করা হয়? সাইটোলজিতে সাইটো বলতে আসলে কাকে বোঝায়? সাইটো আসলে কোষকে বোঝায়। তাহলে এখানে কোষ নিয়ে আলোচনা করছে কোথায়? আমরা দেখি কোষ নিয়ে আলোচনা করছে। কোষ নিয়ে আলোচনা করছে এই যে খ নাম্বারে, জীবদেহের কোষের গঠন, কার্যাবলী ও বিভাজন নিয়ে আলোচনা করা হয়। নিচের কোনটিতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয়? নিচের কোন, এই একটা প্রশ্ন, প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করলে আনসার দেখাবো বিবর্তন। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করলে, প্রাণের বিকাশ নিয়ে প্রশ্ন করলে তোমরা দাগাবা হচ্ছে কি, তোমরা দাগাবা হচ্ছে বিবর্তন বিদ্যা। পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে আবার কোয়েশ্চেনটা করতে, পৃথিবীতে প্রাণের বিকাশ সম্পর্কে আলোচনা করা হয় কোথায়? পৃথিবী আলোচনা করা হয় বিবর্তন বিদ্যায়। কোথায় আলোচনা করা হয়? বিবর্তন বিদ্যায়। জীববিজ্ঞানের কোন শাখায় জীবের ক্রমবিকাশ সম্পর্কে আলোচনা করা হয়? আবার আসছে জীবের ক্রমবিকাশ, জীবের ক্রমবিকাশ, প্রাণের বিকাশ, জীবের ক্রমবিকাশ, প্রাণের বিকাশ, এগুলো যদি বলা হয় জীবের ক্রমবিকাশ, প্রাণের কি কি বললাম আমরা? প্রাণের বিকাশ। ক্রমবিকাশ বলো আর প্রাণের বিকাশ বলো, আমরা আনসার দেখাবো হচ্ছে কোনটা? আমরা আসবো বিবর্তন বিদ্যা। তাহলে এখানে হচ্ছে ইকোলজি। ইকোলজি বলতে আসলে কাকে বোঝায়? বাস্তুবিদ্যাকে বোঝায়। বাস্তুবিদ্যা বলতে কি? আমাদের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে আমরা ইকোলজি বলি। আমাদের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে আমরা ইকোলজি বলি। আমাদের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে আমরা ইকোলজি বলি। আর অ্যান্টোমোলজি হচ্ছে কোনটা? অ্যান্টোমোলজি হচ্ছে কীট তত্ত্ব, অর্থাৎ আমরা কৃমি নিয়ে যে আলোচনা করি। হিস্টোলজি মানে তো আমরা বুঝছি টিস্যু নিয়ে আলোচনা করি। আর লাস্ট ওয়ান ইভলিউশনে। ইভলিউশন বলতে আসলে বিবর্তন বিদ্যাকে বোঝায়। কত সুন্দর করে শেষ হয়ে যাচ্ছে। পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় ইভলিউশনে। পৃথিবীতে প্রাণের বিকাশ নিয়ে আলোচনা করা হয় ইভলিউশনে। আচ্ছা, জীববিজ্ঞানের কোন শাখায় যোগ্যতমের টিকে থাকা বোঝায়? অর্থাৎ যারা যোগ্যতম তারাই টিকে থাকবে। এটা আসলে প্রথম অধ্যায়ের পড়া না, এই পড়াটা আসলে তোমার 13 নম্বর চ্যাপ্টারের পড়া। বাট এখানে আমরা এখানে পড়ে নিব যে এটা আসলে বিবর্তনকে বোঝায়, ইভলিউশন বা বিবর্তন বিদ্যাকে। জননকোষের উৎপত্তি হচ্ছে কোথায় আলোচনা করা হয়? জননকোষের উৎপত্তি এটা হচ্ছে নিষেক, এগুলোর সাথে সম্পর্কযুক্ত ভ্রূণবিদ্যা আলোচনা করা হয়। জীবের সার্বিক দৈহিক কাঠামো, সার্বিক দৈহিক গঠন বললে আমরা জানি সেটা হচ্ছে অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজি। অঙ্গসংস্থান বিদ্যা বা মরফোলজিতে আলোচনা করা হয়। জীববিজ্ঞানের কোন সংখ্যায় জিন ও বংশগতি সম্পর্কে আলোচনা করা হয়? জিন আর বংশগতি বললে আমরা আনসার দেখাবো জেনেটিক্সে আলোচনা করা হয়। প্রাকৃতিক পরিবেশের সাথে কোন বিদ্যা জীবের সম্পর্ক বিষয়ক বিজ্ঞান? প্রাকৃতিক, অর্থাৎ আমরা জানি আমাদের সাথে পরিবেশের যে সম্পর্ক সেটাকে আমরা বলি বাস্তুবিদ্যা। এখানে জাস্ট শুধু বাস্তু শব্দটা আসছে, বাট এটা হবে কি? বাস্তুবিদ্যা। প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক কোন শাখা? প্রাকৃতিক পরিবেশের সাথে জীবের আন্তঃসম্পর্ক আমি বললাম এটা হচ্ছে আমাদের সাথে পরিবেশের সম্পর্ক বললেই আমরা দাগাবো বাস্তুবিদ্যা। মানুষের বৃদ্ধি হরমোন সম্পর্কে হরমোন বললেই আমরা দাগাবো এন্ডোক্রাইনোলজি বিদ্যা বা এন্ডোক্রাইনোলজি। অর্থাৎ ভৌত জীববিজ্ঞানের কোন শাখায় ভ্রূণের পরিস্ফুটন নিয়ে আলোচনা করা হয়? ভৌত জীববিজ্ঞানের কোন শাখায় ভ্রূণের পরিস্ফুটন নিয়ে আলোচনা করা হয়? আমরা আনসার দেখাবো এমব্রায়োলজি। আমরা আনসার দেখাবো এমব্রায়োলজি। জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় কোন বিষয়ে? জীবের তত্ত্বীয় বিষয়। জীবের তত্ত্বীয় বিষয় নিয়ে আলোচনা করা হয় ভৌতবিদ্যায়। তো ভৌতবিদ্যার মধ্যে এখানে কোনটা পড়ে? এখানে পরজীববিদ্যাও পড়ে না, পরিবেশবিদ্যাও পড়ে না,
পরিবেশবিদ্যা পরিবেশবিদ্যা পড়ে না, আমাদের পরিবেশবিদ্যা বলেন, ওটাকে বলা হয় হচ্ছে বাস্তুবিদ্যা। পরিবেশবিদ্যা হচ্ছে পরে হচ্ছে তোমার ফলিততে, বন্যপ্রাণীবিদ্যা এগুলো এখানে পড়ে না। তাহলে এটা আনসার হবে কি শরীরবিদ্যা, শারীরবিদ্যা। জাইগোট নিয়ে আলোচনা করা হয় কোথায়? জাইগোট নিয়ে আলোচনা করা হয় এমব্রায়োলজিতে। আচ্ছা, জননকোষের উৎপত্তি নিয়ে আলোচনা করা হয় কোথায়? আবার আসছে ভ্রূণবিদ্যা বা এমব্রায়োলজিতে। বিবর্তনবিদ্যায় কী নিয়ে আলোচনা করা হয়? জীবের ক্রম ও বিকাশ। আমরা কয়বার কমন পাইছি প্রশ্নটা। জীববিজ্ঞানের মৌলিক শাখা হলো, জীববিজ্ঞানের মৌলিক শাখা বা ভৌত শাখা ইভলিউশন, ফিজিওলজি। এখানে আনসার হবে কোনটা? 1, 3, 1 এবং 3, 1 এবং 3। এটা আনসার হবে হচ্ছে 1 এবং 3। এরপর আমরা পড়ব ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় কোনটি? ভৌত জীববিজ্ঞানের আলোচ্য বিষয় দৈহিক গঠন, প্রাণ রাসায়নিক কার্যাবলী। দৈহিক গঠন হচ্ছে তোমার কোনটা? দৈহিক গঠন হচ্ছে তোমার মরফোলজি বা অঙ্গসংস্থান বিজ্ঞান। প্রাণ রাসায়নিক কার্যাবলী হচ্ছে কিসের পার্ট? প্রাণ রাসায়নিক কার্যাবলী আসলে শারীরবিদ্যার পার্ট। শ্রেণীবিন্যাস ও রীতিনীতি, এটা হচ্ছে ট্যাক্সোনমির পার্ট। এখানে আনসার হবে হচ্ছে আসলে তিনোটা। ফিজিওলজির আলোচ্য বিষয় আমরা জানি, ফিজিওলজির আলোচ্য বিষয় সালোক সংশ্লেষণ, শ্বসন এবং রেচন, হরমোন না। এটার আনসার হবে 1 এবং 2, এটার আনসার হবে 1 এবং 2। এমব্রায়োলজিতে আলোচনা করা হয়, আমরা জানি এমব্রায়োলজিতে আলোচনা হয় ভ্রূণ আর জননকোষ নিয়ে। আর জিন নিয়ে আলোচনা করা হয় জেনেটিক্সে। তাহলে এখানে আনসার হবে 2 এবং 3। দেখি এতটুকু পর্যন্ত আমি তো অনেকক্ষণ ধরে বলে চলে গেছি, তোমরা কতটুকু বুঝছো আমাকে একটু জানাও। ফিজিক্সের বিষয়টা বায়োলজিতে আসে না, মানে তুমি যদি জীবজগৎকে জানতে চাও, শুধু বিজ্ঞান জীবজগৎ জানা মানে বিজ্ঞানকে জানা, তো ফিজিক্স তো বিজ্ঞানের একটি পার্ট। আচ্ছা, এখন আমরা 1.4 বা ফলিত জীববিজ্ঞানের এমসিকিউগুলো সলভ করব। ফলিত জীববিজ্ঞানের এমসিকিউগুলো সলভ করার সময় আমরা দেখতে পাই প্রথম প্রশ্ন হচ্ছে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি। তাহলে ফলিত জীববিজ্ঞানের শাখা কোনটি জিজ্ঞেস করছে। ফলিত জীববিজ্ঞানের শাখা হচ্ছে তোমার অণুজীব বিজ্ঞান। ফলিত বিজ্ঞানের শাখা হচ্ছে অণুজীব বিজ্ঞান। কোষবিদ্যা, বাস্তুবিদ্যা, শরীরবিদ্যা এগুলো ফলিত বিজ্ঞানের শাখা না। জীববিজ্ঞানের প্রায়োগিক শাখা কোনটা? যেখানে প্রয়োগ বেশি, তাহলে আমরা জানি প্রয়োগ হচ্ছে ফলিততে। এখানে জেনেটিক্স, ট্যাক্সোনমি, ইকোলজি এগুলো হচ্ছে তোমার ভৌত বা মৌলিকের পার্ট, বাট ফরেস্ট্রি তোমার প্রায়োগিক। নিচের কোনটি ফলিত জীববিজ্ঞানের শাখা? জেনেটিক্স বলো, এন্টোমোলজি বলো, এমব্রায়োলজি বলো, তোমার বায়োটেকনোলজি বলো। এখানে আসলে তোমার আনসার কিন্তু দুইটা হবে, এখানে আনসার হবে দুইটা। সেটা কি কি? এন্টোমোলজি, তোমার এন্টোমোলজি তোমার হচ্ছে কি ফলিত জীববিজ্ঞানের শাখা। এর পাশাপাশি বায়োটেকনোলজি, এটা কি তোমার ফলিত জীববিজ্ঞানের শাখা। তাহলে এখানে কিন্তু আনসার হবে দুইটা। এখানে আনসার হবে কয়টা? দুইটা। এখানে আনসার হবে কয়টা? দুইটা। পরজীবী নিয়ে আলোচনা করলে আমরা বলবো হচ্ছে পরজীবী নিয়ে প্যারাসাইট। পরজীবী হচ্ছে কাকে বলা হয়? প্যারাসাইটকে পরজীবী বলা হয়। পরজীবী বললে আমরা আনসার দেখাবো প্যারাসাইটোলজি। পরজীবী বললে আমরা আনসার দেখাবো কি? প্যারাসাইটোলজি।
অ্যান্টোমোলজি বলতে আসলে কাদের বোঝে? অ্যান্টোমোলজি বলতে আসলে কীটতত্ত্বকে বোঝায়। অ্যান্টোমোলজি বলতে কাকে বোঝায়? অ্যান্টোমোলজি বলে কীটতত্ত্বকে বোঝায়। জীববিজ্ঞানের কোন শাখায় জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়? জীববিজ্ঞানের জীবাশ্ম সম্পর্কে আলোচনা করা হয়। আমরা প্রায় প্রায় অনেক দূর পর্যন্ত এগিয়ে গেছি। আমরা আজকে যতটুকু পারি 11টা পর্যন্ত, যতটুকু পারি ততটুকু সলভ করব। এরপর কালকে বাকিটা সলভ করব, অর্থাৎ দ্বিতীয় ক্লাসে বাকিগুলো সলভ করব। মানব ও পরিবেশ কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি কি? মানব ও পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে মানুষ এবং মানে আমাদের জন্য উপকারী জিনিসগুলো নিয়ে কোথায় আলোচনা করা হয়? এটা হচ্ছে জীব প্রযুক্তি বা বায়োটেকনোলজি। ওষুধ শিল্প হচ্ছে তোমার ফার্মেসিতে ওষুধ শিল্প। তারপর হচ্ছে তোমার ফার্মেসি হচ্ছে ওষুধ শিল্প। এখন আমাদের বইয়ে হয়তো ফার্মেসিটা থাকতেও পারে, ফার্মেসিটা আছে। জীববিজ্ঞানের কোন শাখায় ভাইরাস ব্যাকটেরিয়া ছত্রাক বললে আমরা জানবো হচ্ছে তোমার অণুজীব বিজ্ঞান। মৌমাছি নিয়ে গবেষণা করা হয় কীটতত্ত্বে। মৌমাছি নিয়ে হচ্ছে বনবিজ্ঞান। কীটতত্ত্ব তো কৃমি নিয়ে, এটা হচ্ছে বন বিজ্ঞান। এটা এখানে গবন বিজ্ঞান লিখছি, এটা হবে কি বনবিজ্ঞান। মানব জীবনে রোগ এবং তার রোগের চিকিৎসা সম্পর্কিত। মানব জীবন, মানুষের রোগ এবং রোগের চিকিৎসা, এগুলো নিয়ে কোথায় আলোচনা করা হয়? এগুলো নিয়ে আলোচনা করা হয় হচ্ছে চিকিৎসা বিজ্ঞান বা মেডিকেল সায়েন্সে। নিচের কোনটা দিকে কীটপতঙ্গ নিয়ে আলোচনা করা হয়? আমরা জানি কীটপতঙ্গ বললে আনসার দেখাবো অ্যান্টোমোলজি। নিচের কোনটি পরিবেশের কল্যাণে জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়? জীব ব্যবহারের প্রযুক্তি সম্পর্কে আলোচনা করা হয়। অর্থাৎ এটার আনসার হবে হচ্ছে তোমার আমাদের কল্যাণে। কিছুক্ষণ আগেই বলছিলাম, এটা হবে হচ্ছে কল্যাণ বললে আমরা দেখাবো বায়োটেকনোলজি। আর বায়ো ইনফরমেটিক্স সেটা হবে হচ্ছে কি প্রযুক্তি নির্ভর বিজ্ঞান ভিত্তিক। তাহলে বায়োটেকনোলজি কখন? যখন বলে মানব কল্যাণে ইউজ করব। আর কম্পিউটার নির্ভর বললে আনসার দেখাবো তখন বায়ো ইনফরমেটিক্স, বা ক্যান্সার বললেও দেখাবো বায়ো ইনফরমেটিক্স। আচ্ছা, জীবের প্রাণ রাসায়নিক কার্যাবলী এবং রোগ সম্পর্কিত বিজ্ঞান। প্রাণ রাসায়নিক কার্যাবলী বললে আনসার হবে একরকম। যদি বলা হয় জৈব রাসায়নিক কার্যাবলী তবে হবে একরকম। প্রাণ রাসায়নিক কার্যাবলী বললেই প্রাণ দিয়ে প্রাণ রসায়ন। বনসম্পদ ব্যবস্থাপনা আমি আগেই বলে দিচ্ছি, যদি বলা হয় প্রাণ রাসায়নিক কার্যাবলী তাহলে আছে প্রাণ রসায়ন। আর যদি বলা হয় তোমার জৈবিক কার্যাবলী, যেটা আমরা যদি জৈব রাসায়নিক কার্যাবলী বললে হবে তোমার ফিজিওলজি বা শারীরবিদ্যা। আবার বলি, যদি বলা হয় প্রাণ রাসায়নিক কার্যাবলী তাহলে হবে প্রাণ রসায়ন। যদি বলা হয় জৈব রাসায়নিক কার্যাবলী তখন আনসার হবে শারীরবিদ্যা বা ফিজিওলজি। বন সম্পদ ব্যবস্থাপনা, বন বললেই তো আমরা জানি বন মানে হচ্ছে ফরেস্ট্রি। ক্যান্সার বিশ্লেষক বললাম, ক্যান্সার বা কম্পিউটার নির্ভর প্রযুক্তি বললাম আমরা দেখাবো বায়ো ইনফরমেটিক্স। আমাদের কিন্তু ফলিত জীব সংশ্লিষ্ট শাখা কোনটি? জীবন সংশ্লিষ্ট শাখা কোনটি? ফলিত জীববিজ্ঞান না ভৌত জীববিজ্ঞান, ফলিত পদার্থ, ভৌত রসায়ন, এগুলো তো এখানে জীববিজ্ঞানের পার্ট না। জীবন সংশ্লিষ্ট শাখা, এটা ফলিত জীববিজ্ঞান হবে নাকি ভৌত জীববিজ্ঞান হবে? এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, আমাকে জানাবা। আমাকেও দেখতে হবে এটা রাইট আনসারটা কি, এটা তোমাদের বাড়ির কাজ থাকবে। জীবন সংশ্লিষ্ট শাখা কোনটি? এটা হবে ফলিত, যেহেতু এটা ফলিততে পড়তেছি, এটা হইতে পারে, আশা করি হইতে পারে ফলিততে। আচ্ছা, জীববিজ্ঞানের শ্রেণীবিন্যাস। এখন আমরা শুরু করব জীবের শ্রেণীবিন্যাস। এই পর্যন্ত কয় ধরনের প্রাণী শনাক্তকরণ করা হয়েছে? প্রাণী বললে কত আর তোমার উদ্ভিদ বললে কত, এটা কিন্তু আমাদের আলাদা করে একটু দেখে নিতে হবে। প্রাণী বললে কত হবে, উদ্ভিদ বললে কত হবে? প্রাণী বললে আনসার হয় 13 লক্ষ, উদ্ভিদ বললে আনসার হবে 4 লক্ষ। তাহলে প্রাণী বললে আনসার হবে 13 লক্ষ। প্রাণী বললে আনসার হবে কত? প্রাণী বললে আনসার হবে 13 লক্ষ।
বিশাল ও বৈচিত্র্যময় জীবজগৎকে সহজভাবে জানতে জীববিজ্ঞানের যে শাখা গড়ে উঠেছে তাকে আমরা বলি কি টক্সোনমি বা শ্রেণীবিন্যাসবিদ্যা। প্রকৃতিবিদ ক্যারোলাস লিনিয়াস কোন দেশের বিজ্ঞানী ছিলেন? উনি ছিলেন সুইডেনের বিজ্ঞানী। ক্যারোলাস লিনিয়াসের জীবনকাল কত? 1707 থেকে 1778, 1707 থেকে 1778, 1707 থেকে 1778। বিজ্ঞানী ক্যারোলাস ছিলেন কোন বিষয়ের অধ্যাপক? বিজ্ঞানী এটা ছিল অ্যানাটমির অধ্যাপক। জীবজগৎকে ও প্রাণী জগৎকে ভাগ করা হচ্ছে আমাদের লিনিয়াস বাবা আমাদের ভাগ করে। পূর্ণ শ্রেণীবিন্যাস ও নামকরণ ভিত্তি প্রবর্তন করেন কে? আমরা জানি পূর্ণ হচ্ছে ক্যারোলাস লিনিয়াস করে। জীবজগৎ কয়টি ভাগে ভাগ করে? আনসার হয় ক্যারোলাস লিনিয়াস হচ্ছে 2টি ভাগে ভাগ করে। কে জীবজগৎকে 5টি রাজ্যে ভাগ করে? আমরা জানি 5টি রাজ্যে ভাগ করে হচ্ছে আর এস হুইটেকার। আর এস হুইটেকার কত সালে জীবজগৎকে 5 ভাগে ভাগ করে? 1969 সালে। 1969 সালে প্রাণী জগৎকে 5টি জগতে ভাগ করে কি? আমরা আগেই বললাম হুইটেকার। প্রাণী জগৎকে ভাগ করে, প্রাণী জগৎকে 5টি ভাগে ভাগ করা হচ্ছে হুইটেকার। প্রাণী জগৎকে 5টি ভাগে ভাগ করা হচ্ছে, 5টি জগতে ভাগ করে বললে আমরা আনসার দেখাবো। এটা হচ্ছে প্রাণী জগৎ, জীব জগৎ হবে। প্রাণী জগৎকে 5টা ভাগ, এটা তোমরা এসএসসিতে নাই। প্রাণী জগৎ বলে এটা আনসার হবে। এটা হচ্ছে কি জীব জগৎকে, এটা হবে কি জীব জগৎকে 5টি রাজ্যে ভাগ করে। মার্গুলিস কত সালে হুইটেকার শ্রেণীবিন্যাসকে বিস্তারিত দান করে? 1974 সালে। 1974 সালে। কে সমস্ত জীবজগৎকে 2টি সুপার কিংডমে ভাগ করে? আমরা জানি মার্গুলিস। আমরা জানি কে করে? মার্গুলিস করে। কে সর্বপ্রথম জীবজগতের 2টি সুপার কিংডম? আমরা জানি মার্গুলিস। সুপার কিংডম 1-এর রাজ্য কোনটি? সুপার কিংডম রাজ্য 1 হচ্ছে মনেরা রাজ্য। কোনটি সুপার কিংডম? কোনটি সুপার কিংডম? কোনটি সুপার কিংডম? আমাদের এগুলো তো রাজ্য, এগুলো রাজ্য, এটাও রাজ্য, এটাও রাজ্য। এখানে প্রোক্যারিওটে হচ্ছে কি সুপার কিংডম। আচ্ছা, প্রোক্যারিওটিক জীব কোনটি? আমরা জানি প্রোক্যারিওটিক জীব হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল বা মনের রাজ্যের অধিভুক্ত। কোনটি মনের রাজ্যের জীব? আমরা জানি মনের রাজ্যের জীব হচ্ছে নীলাভ, সবুজ শৈবাল। কোন কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়া থাকে? কোন কোষীয় অঙ্গাণু ব্যাকটেরিয়ায় থাকে? আমরা জানি শুধুমাত্র রাইবোজোম ব্যাকটেরিয়াতে বা প্রোক্যারিওটিকে থাকে। কোন রাজ্যের জীবদের কোষে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক ঝিলিকা নেই? অর্থাৎ শুধুমাত্র রাইবোজোম থাকে। এটা আনসার হবে হচ্ছে মনেরা। কোনটি মনের রাজ্যের অন্তর্গত? মনের রাজ্যের অন্তর্গত হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, নীলাভ, সবুজ শৈবাল যেটা। অ্যামিবা হচ্ছে প্রোটিস্টা, ইস্ট হচ্ছে ফানজাই, ভুট্টা হচ্ছে প্লান্টি। নিচের কোনটি মনের রাজ্যের অন্তর্ভুক্ত? আমরা জানি নষ্টক বা নীলাভ, সবুজ শৈবাল বা সায়ানো ব্যাকটেরিয়া হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত। আচ্ছা, ব্যাকটেরিয়া রাজ্য কোনটি? ব্যাকটেরিয়া রাজ্য বলা হয় কোনটিকে? মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়া রাজ্য। মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়া রাজ্য। মনেরাকে বলা হয় ব্যাকটেরিয়া রাজ্য। নষ্টক কোন রাজ্যের অন্তর্ভুক্ত? নষ্টক হচ্ছে মনের রাজ্যের অন্তর্ভুক্ত। নষ্টকে কোন ধরনের কোষ বিভাজন দেখা যায়? নষ্টক হচ্ছে অ্যামাইটোসিস বা বা বিভাজন প্রক্রিয়া দেখা যায়। নীলাভ, সবুজ শৈবালে কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আমরা জানি মনের রাজ্যের অন্তর্ভুক্ত। মনের রাজ্যের জীবদের খাদ্য গ্রহণ পদ্ধতি কি? খাদ্য গ্রহণ পদ্ধতি হচ্ছে শোষণও হয়, ফটোসিনথেটিক হয়। বাট আমরা এখানে দাগাবো হচ্ছে কি, যেহেতু 2টা অপশন দেয় নাই, আমরা দাগাবো হচ্ছে শোষণ। যেহেতু মনের রাজ্যের প্রায় অধিকাংশই ব্যাকটেরিয়া, যারা হচ্ছে শোষণ পদ্ধতিতে খাদ্য গ্রহণ করে। আচ্ছা, কোন রাজ্যের জীবদের ক্রোমাটিন থাকে কিন্তু নিউক্লিয়াস এগুলো থাকে না? এগুলো হচ্ছে যে যারা প্রোক্যারিওটিক। তো প্রোক্যারিওটিক হচ্ছে কারা? শুধু মনেরাটা। নিচের কোন অঙ্গাণুটি মনের রাজ্যের অণুজীবদের মধ্যে পাওয়া যায়? আনসার হবে কি রাইবোজোম। আনসার হবে কি রাইবোজোম। নিচের কোনটিতে কোষ বিভাজন পদ্ধতি হয়? আনসার আগেই বলছি, তোমার বিভাজন বা মাইটোসিস হবে মনেরাতে। নষ্টক নামক নীলাভ, সবুজ শৈবাল কোনটিতে পাওয়া যায়? আমরা জানি নষ্টক নামক শুধুমাত্র রাইবোজোম পাবো। সাইটোপ্লাজমে ছড়ানো থাকলে এটা একটা বোর্ড কোশ্চেন। এটা অবশ্যই নীলাভ, সবুজ শৈবাল মনেরাতে, কারণ মনেরার নিউক্লিয়াস সুগঠিত নয়, তার ক্রোমাটিন বস্তুগুলো সবগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকে। মনের রাজ্যের উদাহরণ কোনটি? মনের রাজ্যের উদাহরণ কোনটি? মনের রাজ্যের উদাহরণ হচ্ছে তোমার নষ্টক আর ব্যাকটেরিয়া। নষ্টক এনে সুন্দর করে কি বানান একটা লিখছেন নষ্টক। নিচের কোনটি চিত্রের জীবটির নাম কি? এখানে চিত্র আমরা দেখতেছি না, তাই আমরা আনসার দিতে পারতেছি না। কনজুগেশনের মাধ্যমে কোন জীবের যৌন জনন হয়? আমরা জানি প্রোটিস্টা। তো প্রোটিস্টার মধ্যে আসলে কে পড়ে? শৈবাল পড়ে, এককোষী বহুকোষী শৈবাল। প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত কোনটি? প্রোটিস্টা রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে তোমার অ্যামিবা। কোন রাজ্যের ক্ষেত্রে কনজুগেশনের মাধ্যমে? আমরা জানি প্রোটিস্টার ক্ষেত্রে। ডায়াটম কোন রাজ্যের? এটা হচ্ছে প্রোটিস্টার আনসার। প্যারামাইসিয়াম কোন রাজ্যের? এটাও প্রোটিস্টার আনসার। প্যারামাইসিয়াম এগুলো সবগুলো হচ্ছে প্রোটিস্টার অন্তর্ভুক্ত। অ্যামিবার ক্রোমাটিন বস্তুতে কোনটি অনুপস্থিত? অ্যামিবার ক্রোমাটিন বস্তুতে কোনটি অনুপস্থিত? অ্যামিবার ক্রোমাটিন বস্তুতে কোনটি অনুপস্থিত? ডিএনএ, আরএনএ, প্রোটিন। আনসার হবে এখানে শর্করা। অ্যামিবার তোমার বইগুলো দেখলে তোমরা লাইন দেখবে, অ্যামিবাতে আসা হচ্ছে ডিএনএ, আরএনএ এবং প্রোটিন। একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল কিন্তু।
আচ্ছা, এককোষী ইউক্যারিওটিক জীবসমূহ বিদ্যমান থাকে কোনটি? এককোষী ইউক্যারিওটিক। এককোষী ইউক্যারিওটিক বললে হচ্ছে তোমার এটা অ্যামিবাও তোমার প্রোটিস্টা হবে, বাট এটা ফানজাইও হইতে পারে অ্যাকর্ডিং টু দ্য বই, কারণ ফানজাইও এককোষী থাকে, কিন্তু আমাদের এখানে স্পেসিফিকভাবেই আমাকে আনসার দেখাইতে হবে হচ্ছে প্রোটিস্টা, কারণ এটা বহুকোষী হইতে পারে। তারপর নিচের কোনটি ক্রোমাটিন বস্তুতে ডিএনএ এবং আরএনএ থাকে? আমরা জানি ডিএনএ আরএনএ থাকে হচ্ছে প্রোটিস্টাতে। কনজুগেশন হলো কি? কনজুগেশন হলো যৌন জনন প্রক্রিয়া, একটা যৌন জনন প্রক্রিয়া। কোষে সকল ধরনের অঙ্গাণু থাকে কোনটিতে? আমরা জানি সকল ধরনের অঙ্গাণু থাকবে কোথায়? তোমার প্রকৃত কোষে। প্রকৃত কোষ এখানে আসলে ডায়াটম ও প্রকৃত কোষ, ব্যাকটেরিয়া তো প্রকৃত কোষ না, ইস্টে। তাহলে ইস্টও তো আমরা প্রকৃত কোষ হিসেবে জানি, তাহলে আনসার হবে ডায়াটম, ইস্ট, দুইটাই আনসার। এটা আমি দাগ দিয়ে রাখলাম 44 নম্বর। নিচের কোন রাজ্যে জীবদের মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে ওজন প্রজনন ঘটে? মাইটোসিস, জীবদের মাইটোসিস ওজন প্রজনন বললে এটা আমরা আনসার দেখাবো হচ্ছে প্রোটিস্টা। চিত্র 4, এখানে তো চিত্র নাই। প্রাণী জগতের কোন রাজ্যের কনজুগেশনের মাধ্যমে আমরা আবার আনসার পেলাম প্রোটিস্টা। এই যে কতবার পড়তেছি আমি একটা লাইনকে, তো আমার নিজেরই মুখস্থ হয়ে যাচ্ছে, তোমাদের তো হয়ে যাওয়ার কথা আমার সাথে সাথে যদি তোমরা নিজে নিজে পড়ো। প্যারামাইসিয়াম বলে সেটা কোথায়? প্যারামাইসিয়াম বললে অবশ্যই এটা প্রোটিস্টাকে বোঝায়। নিচের কোনটি প্রোটিস্টার উদাহরণ? প্যারামাইসিয়াম। বহুকোষী শৈবাল কোন রাজ্যের অন্তর্ভুক্ত? বহুকোষী শৈবাল বা এককোষী শৈবাল সব প্রোটিস্টার অন্তর্ভুক্ত। সালো সংশ্লেষণ হয় কোথায়? সালো সংশ্লেষণ হবে হচ্ছে তোমার এমিবাতে তো হবে না, ইস্টে হবে না, ডায়াটমে হবে, কারণ ডায়াটম হচ্ছে একটা শৈবাল, ডায়াটম হচ্ছে একটা এককোষী শৈবাল। ডায়াটম কি? এককোষী শৈবাল, শৈবালের ক্লোরোপ্লাস্ট থাকে। নিচের কোনটি দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? এটা ফানজাই। ফানজাই বলতে আসলে মাশরুমকে বোঝায়। নিচের কোনটিতে স্পোর দিয়ে? অবশ্যই মাশরুম। মাশরুমের মধ্যে আমরা পাই পেনিসিলিয়াম। নিচের কোনটি পাঞ্জেয় রাজ্যের অন্তর্ভুক্ত? পাঞ্জেয় রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে মাশরুম। ছত্রাকের কোষ প্রাচীর অনেক গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন, এটা কাইটিন দ্বারা গঠিত। কোনটির দেহ মাইসেলিয়াম দ্বারা গঠিত? আমরা জানি পেনিসিলিয়াম, মাশরুম। পাঞ্জেয় রাজ্যের জীব নয় কোনটি? পাঞ্জেয় রাজ্যের জীব নয় আসলে তোমার পাঞ্জেয় রাজ্যের জীব কোনটি জিজ্ঞেস করছে, এটা হচ্ছে আনসার মাশরুম। সুতার ন্যায় মাইসেলিয়াম কোথায় পাওয়া যায়? আমরা জানি সুতার ন্যায় মাইসেলিয়াম থাকে একমাত্র মাশরুম বা ইস্টের ক্ষেত্রে। মাশরুম, ইস্ট, পেনিসিলিয়াম। কোন রাজ্যের জীবদেহে মাইসেলিয়াম দেখা যায়? কোন রাজ্যের জীবদেহে? ফানজাইয়ের ক্ষেত্রে এটা দেখা যায়। পেনিসিলিয়াম নিচের কোন রাজ্যের অন্তর্ভুক্ত? পেনিসিলিয়াম হচ্ছে তোমার ফানজাই রাজ্যের অন্তর্ভুক্ত। কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? আমরা জানি কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত ফানজাই। ফানজাই আসলে কোনটা? এখানে পেনিসিলিয়াম। কোনটির কোষ প্রাচীর কাইটিন দ্বারা নির্মিত? আবার আমরা পাইলাম এখান থেকে মাশরুম, কারণ মাশরুম হচ্ছে আবার ফানজাইয়ের অন্তর্ভুক্ত। তারপর লিখছে হচ্ছে কোনটি ইস্ট ও ব্যাকটেরিয়ার ক্ষেত্রে প্রযুক্ত? ইস্ট এবং ব্যাকটেরিয়ার ক্ষেত্রে কি এককোষী নিউক্লিয়াস আছে? দ্বিবিভাজন গঠিত কত? উন্নত দ্বিবন্ধ বিবন্ধ নিউক্লিওলাস আছে। কেন নিউক্লিয়াস আছে? এগুলো হচ্ছে না, উন্নত দ্বিসূতন্ত হবে না। এককোষী, ইস্ট এককোষী হইতে পারে, ইস্টের মধ্যে এককোষী আছে, ব্যাকটেরিয়া এককোষী হইতে পারে। দ্বিবিভাজন তোমার ইস্টের ক্ষেত্রে দ্বিবিভাজন হইতেও না, দ্বিবিভাজন হয় না ইস্টের ক্ষেত্রে, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দ্বিবিভাজন ঘটে। দেন এককোষী নিউক্লিওলাস আছে। এখন দুইটাই হচ্ছে যেহেতু সুপার কিংডম 2 এর অন্তর্ভুক্ত, অর্থাৎ তারা হচ্ছে সুগঠিত, এই জন্য নিউক্লিওলাস আছে। কোনটি? আর্কিগোনিয়েট। আর্কিগোনিয়েট হচ্ছে আর্তোকার্পাস, এটা একটা কাটল গাছের বৈজ্ঞানিক নাম। আর কাটল গাছের বৈজ্ঞানিক নাম কেন আসলো তাহলে ভাইয়া? অটোকার্পাস না, আর এটা হচ্ছে কি এগারিকাস আর্তোকার্পাস। এগারিকাস আর্তোকার্পাস মনে হয় আমাদের কাঁঠালের বৈজ্ঞানিক নাম। আর্তোকার্পাস হেটারোফিলাস, এটা হচ্ছে আর্তোকার্পাস। এটা হবে না, এগুলো হচ্ছে কোনোটাই কি বোঝায় না, কোনোটা প্লান্টই বোঝায় না। আর্কিগোনিয়েট পাওয়া যায় একমাত্র প্লান্টিতে। কোন রাজ্যের জীবদেহের উন্নত? দেখো উন্নত বললে আনসার দেখাবা প্লান্টি, আর জটিল বললে আনসার দেখাবা ম্যামেলিয়া। কত আম গাছকে কোন রাজ্যের অন্তর্ভুক্ত করেন? আমকে প্লান্টের রাজ্যের অন্তর্ভুক্ত করেন। যে জটিল, এই যে জটিল বললে আনসার দেখাবো হচ্ছে এনিমেলিয়া, বাট এখানে আনসারটা নেই, এটা হবে এনিমেলিয়া। এনিমেলিয়া। কোন রাজ্যের জীবদেহে অ্যানাইসোগ্যামাস? এটা হবে অ্যানাইসোগ্যামাস বললে আমরা আনসার দেখাবো হচ্ছে কি অ্যানাইসোগ্যামাস বললে আমরা আনসার দেখাবো প্লান্টিতে। আর্কিগোনিয়েট জীব কোনটি? আর্কিগোনিয়েট বললে আমরা দেখাবো সেই প্লান্টিতে, বাট এখানে প্লান্টের কোনো অপশন নেই, যেটা অপশন সেটা, এটা অপশন নেই, তাই এটা আনসার আমরা দেখাইলাম না। কোনটিতে ক্লোরোপ্লাস্ট থাকে? অবশ্যই প্লান্টিতে থাকে। প্রোটোজোয়া ছাড়া সকল মেরুদণ্ড প্রাণী কোন রাজ্যের অন্তর্ভুক্ত? আনসার হবে এনিমেলিয়া। মানুষের রাজ্যে এনিমেলিয়া হওয়ার কারণ কোনটি? জটিল টিস্যুতন্ত্র, সরল টিস্যুতন্ত্র, স্ববুঝি, প্রাককেন্দ্রিক। মানুষ তো স্ববুঝি না, মানুষ তো ভিন্নভোজী, অন্যদের খায়, বাট মানুষের থাকে হচ্ছে জটিল টিস্যুতন্ত্র। এনিমেলিয়া রাজ্যের জীবদেহে নিচের কোনটি উপস্থিত? এনিমেলিয়া রাজ্যের জীবদেহের অবশ্যই কি থাকে? অবশ্যই হচ্ছে
অ্যানিমেলিয়াতে কোষ প্রাচীর থাকবে না, কোষ গহ্বর থাকবে না, প্লাস্টিক থাকবে না, নিউক্লিয়াস থাকবে। কোন রাজ্যের সদস্যরা হেটারোট্রফিক? হয়তো আনসার হবে অ্যানিমেলিয়া। তোমার ফানজেও কিন্তু হেটারোট্রফিক, বাট আমরা যদি পরীক্ষা আনসার জিজ্ঞেস করি তাই অ্যানিমেলিয়াকে দাগ দিব। মানুষকে হেটারোট্রফিক বলা হয় কেন? মানুষ হচ্ছে পরভোজী। মানুষের প্লাস্টিক অনুপস্থিত, কোষ প্রাচীর অনুপস্থিত, অন্য এটা হচ্ছে কি মানুষের আসলে প্লাস্টিক না থাকার কারণে সে খাদ্য তৈরি করতে পারে না, খাদ্য তৈরি করতে না পারার কারণে সে অন্যের থেকে খাদ্য গ্রহণ করে। তো যারা অন্য থেকে খাদ্য গ্রহণ করে তাদেরকে হেটারোট্রফিক বলা হয়। অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য কোনটি? অ্যানিমেলিয়া রাজ্যের বৈশিষ্ট্য হচ্ছে এদের ভ্রূণীয় স্তর সৃষ্টি হয়। আর্কিগোনিয়ার প্লান্টটি যৌন এবং ওজনের মাধ্যমে বংশবৃদ্ধি করে। মানুষ তোমার অ্যানিমেলিয়া কখনো ওজনও করে না, তার সরল টিস্যুতন্ত্র তো অ্যানিমেলিয়াতে নেই, অ্যানিমেলিয়াতে জটিল। আর কতটুকু আছে? আর বেশি নেই। প্রাণীদেরকে কি বলা হয়? প্রাণীদেরকে কি বলা হয়? প্রাণীদেরকে বলা হয় পরভোজী। প্রাণীদেরকে বলা হয় পরভোজী। কার? হেটারোট্রফিক। কোন রাজ্যের জীবদের ভ্রূণ বিকাশের সময় ভ্রূণীয় স্তর? আনসার হবে অ্যানিমেলিয়া। ভ্রূণের স্তরগুলোর নাম অ্যাক্টোডার্ম, অ্যান্ডোডার্ম, মেসোডার্ম। কোন বিজ্ঞানী মনে রাখে ব্যাকটেরিয়া রাজ্য হিসেবে পুনঃ নামকরণ করেন? ব্যাকটেরিয়া রাজ্যকে পুনঃ নামকরণ করেন? এটা হবে ক্যাপলিয়ার স্মিথ। ক্যাপলিয়ার স্মিথ। ক্যাপলিয়ার স্মিথ জীবজগতের কোন রাজ্যকে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা, উনি হচ্ছে প্রোটিস্টাকে দুই ভাগে ভাগ করেন। 6টি রাজ্যে ভাগ করে বললে আনসার হবে হচ্ছে টমাস ক্যালভিয়ার স্মিথ। এতটুকু হচ্ছে আমাদের প্রথম ক্লাসের প্রথম এমসিকিউ সলভ ক্লাস।